প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মালিহা হুসাইন। নড়াইলে নতুন বছর উদযাপন উপলক্ষে হয়ে গেল জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালিয়া উপজেলার খাসিয়াল সবুজ সংঘের উদ্যোগে এই ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। বাঁশি বেজে উঠতেই সহিস ঘোড়া ছুটিয়ে দেন, আর এরই সাথে শুরু হয় সহিসের চাবুকের বিরামহীন উঠানামা আর ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা। দিকবিদিক এই ছুটে চলা, সবার আগে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো। পরন্ত বিকেলে টান টান উত্তেজনায় ভরা ঘোড়দৌড়ের এই মন মাতানো দৃশ্যের অবতারণা খাসিয়াল বিলে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ঘোড়দৌড়ে সবাই অভিভূত। স্থানীয়রা জানায় ৩ দশক আগ থেকে এখানে ঘোড়দৌড়ের শুরু হয়। আবহমান বাংলার আনন্দ ঘন এই আয়োজন দীর্ঘদিনের ব্যবধানে উপভোগ করতে নারী পুরুষ নির্বিশেষে মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় নড়াইল ও আশপাশের জেলা থেকে মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। এখানে ৫০,০০০-এর অধিক মানুষের সমাগম হয়েছে এবং এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হচ্ছে। মানুষ সুন্দর পরিবেশে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছে। অনেকদিন পরে ঘোড়ার দৌড় দেখলাম। অনেকগুলো ঘোড়ার প্রতিযোগিতা হলো, 2 ভাগে ভাগ করে যে প্রতিযোগিতা, এবং শেষকালে 12টি ঘোড়া আছে। আমার মনে হয় এইবার সেই দৌড় হবে। বাংলার কৃষ্টি কালচার, যা অতীতের কৃষ্টি কালচারটাকে ধরে রাখার জন্য যে এই যে আয়োজন, এই আয়োজনটাকে আমরা সানন্দ গ্রহণ করছি, এটাকে সাধুবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার প্রয়াস এবং একই সাথে গ্রাম বাংলার যে আনন্দ উৎসব, খেলাধুলা, এই উৎসবকে জনগণের মাঝে আবারও নিয়ে যাওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয় আয়োজন করেছে। গ্রামীণ বিনোদনের অন্যতম এই অনুষঙ্গকে উজ্জীবিত করতে এই আয়োজন বলে জানান আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক। এই যে ঘোড়দৌড়, এখানে প্রায় 30 বছর আগে থেকেই এই ঘোড়দৌড় এখানে হতো। সরকার পুনরায় আসছে, আবার আমরা পুনরায় এই ঘোড়দৌড়, জারি সারি এগুলি আবার আমরা শুরু করেছি। মানে বাংলার যে ঐতিহ্য, মূল ঐতিহ্যটা আবার ফিরে চলে আসছে। তো তাই আমরা প্রতি বছর ইনশাল্লাহ আমরা এটা করব। আমার মরহুম ভাই বিশেষ তরিকুল আলম প্রিন্স আজ থেকে আরও 20 বছর আগে, 30 বছর আগে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের অনুষ্ঠান আয়োজন করে। যারা সাধারণ মানুষ আনন্দ বিনোদন থেকে, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য থেকে বঞ্চিত আছে, তাদেরকে আবার সেই মেলার মাঠে ফিরে আনার জন্য আমাদের এই আজকে প্রয়াস, আমাদের আয়োজন। তাতে আমাদের খাসিয়াল গ্রামের সকল শ্রেণীর লোকের এখানে সম্পৃক্ত আছে। আমার যারা যুবক, যারা বয়স্ক, সকলের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানকে কিভাবে প্রাণবন্ত করা যায়, ঘোড়দৌড় অনুষ্ঠান, সে ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কয়েক পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সর্বাধিক পয়েন্ট অর্জন করে নড়াইলের শালনগর ইউনিয়নের সেলিম কাজীর ঘোড়া রাজ প্রথম স্থান অধিকার করে। এদিকে খুলনার বটিয়াঘাটার ইব্রাহিমের ঘোড়া ও নড়াইলের সুরসুনা গ্রামের কাদেরের ঘোড়া সমান পয়েন্ট পাওয়ায় তাদের দ্বিতীয় ঘোষণা করা হয়। বিশ্বের প্রথম আন্তর্জাতিক হিউম্যানয়েড রোবটের মান নির্ধারণে চীন এক উদ্যোগ নিয়েছে। রোবট কি মানুষের মতো শিখতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বড় পদক্ষেপ নিল চীন। হিউম্যানয়েড রোবটের জন্য তৈরি হচ্ছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ডেটা স্ট্যান্ডার্ড। রোবট প্রযুক্তির নতুন মাইলফলক। চীন আন্তর্জাতিক মান সংস্থা আইএসওতে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ডেটাসেটের জন্য একটি বৈশ্বিক মান নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এটি রোবোটিক্স খাতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ডেটাসেটই রোবটের শেখার মূল ভিত্তি।
ঠিক যেমন মানুষের জন্য বই বা অনুশীলনী, তেমনি রোবটের জন্য ডেটা হলো শেখার মাধ্যম। 全球机器人的领域的话语权大多掌握在 ডেটা সেট হলো রোবটের পাঠ্য বই ও অনুশীলনের খাতা। হাজারো উদাহরণের মাধ্যমে রোবট ধীরে ধীরে দক্ষতা অর্জন করে। 适应的这个地位。这次我们实现了2个历史性的零的突破。 এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে গবেষণা প্রতিষ্ঠানগুলো জানতে পারবে কিভাবে রোবটের ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং লেবেলিং করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন উন্নত অ্যালগোরিদম ও হার্ডওয়্যার থাকলেও শক্তিশালী ডেটা ছাড়া রোবট উন্নয়ন সম্ভব নয়। চীনের এই উদ্যোগ ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং প্রযুক্তির দৌড়ে বিশ্বকে নিয়ে যেতে পারে আরও এক ধাপ এগিয়ে। মানুষ বনাম রোবট, বেজিং ম্যারাথনে প্রযুক্তির এক নতুন পরীক্ষা। ম্যারাথন দৌড়ে এবার প্রতিদ্বন্দ্বী শুধু মানুষ নয়, দৌড়াচ্ছে হিউম্যানয়েড রোবটও। চীনের বেজিংয়ে দেখা গেল প্রযুক্তির এক চমকপ্রদ লড়াই। বেইজিংয়ের ইজুয়াং এলাকায় অনুষ্ঠিত হয় 21 কিলোমিটার হাফ ম্যারাথন। এখানে অংশ নেয় 300-র বেশি হিউম্যানয়েড রোবট, মানুষের পাশাপাশি আলাদা ট্র্যাকে। এই প্রতিযোগিতা শুধু দৌড় নয়, এটি রোবটের বাস্তব জীবনে কাজ করার সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষা মাত্র। স্বয়ংক্রিয়ভাবে পথ খুঁজে নেওয়া, দীর্ঘ সময় দৌড়ানোর সক্ষমতা সবকিছুই পরীক্ষা করা হয় এই রেসে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রতিযোগিতা থেকে উন্নত প্রযুক্তি যেমন লিকুইড কুলিং ভবিষ্যতে শিল্পক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। যেমন গাড়ি প্রযুক্তিকে উন্নত করেছে, তেমনি এই প্রতিযোগিতাও রোবট উন্নয়নে ভূমিকা রাখছে। শুধু চীন নয়, আন্তর্জাতিক দলও অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়, যা ভবিষ্যতে বৈশ্বিক সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে হিউম্যানয়েড রোবটের গণ উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র। এই ধরনের বাস্তব পরীক্ষাই প্রযুক্তিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের পাশে রোবট শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। হংকংয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে রোবোটিক পা। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জীবন যখন থমকে গেছে, ঠিক তখনই আশার আলো হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি। হংকংয়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ঘরে ফিরতে সাহায্য করছে এই রোবোটিক পা। হংকংয়ে তাইপো জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 4 মাস পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়াং ফুক কোর্টে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এই আগুনে প্রাণ হারিয়েছেন 168 জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন 4000-এরও বেশি মানুষ। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন। ঊনষাট বছর বয়সী ক্ষতিগ্রস্ত ফ্যানি মুক, যিনি 13 তলায় বসবাস করতেন, এখন রোবোটিক পা ব্যবহার করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছেন। আমার হাঁটুতে ব্যথা, শক্তি কম, শ্বাস নিতে কষ্ট হয়। এই ডিভাইসটি আমার পায়ের চাপ কমিয়ে দেয়। শুধু ফ্যানি মুকই নন, আরও অনেক বাসিন্দা এই প্রযুক্তির সাহায্যে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে ফিরে যাচ্ছে। এই রোবট প্রযুক্তি তৈরি করেছে সাংহাই ভিত্তিক একটি কোম্পানি এবং একটি এনজিও সহায়তায় প্রশিক্ষণ নিয়ে ব্যবহার করতে পারছেন ক্ষতিগ্রস্তরা।
ওয়াংফু কোর্ট আবাসিক ভবনে 30টিরও বেশি তলা, যেখানে অধিকাংশ বাসিন্দাই বয়স্ক। তাই লিফট না থাকায় তাদের জন্য সিঁড়ি বেয়ে ওঠা ছিল প্রায় অসম্ভব। এটি অন্তত 20 থেকে 30% শক্তি বাড়িয়ে দেয়, তবে ব্যবহার করার সময় সতর্ক থাকতে হয়। সরকার প্রতিটি পরিবারকে মাত্র 3 ঘন্টা সময় দিয়েছে নিজেদের জিনিসপত্র সংগ্রহের জন্য, যা অনেকের কাছেই যথেষ্ট নয়। প্রযুক্তি শুধু আমাদের জীবন সহজ করছে না, কঠিন সময়ও হয়ে উঠছে ভরসা। হংকংয়ের এই অগ্নি দুর্ঘটনা দেখিয়ে দেয় মানবতা আর প্রযুক্তির সমন্বয়ই পারে নতুন পথ দেখাতে। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও মানুষ ছুঁল চাঁদের কাছাকাছি আকাশ। ইতিহাস গড়ল নাসার আর্টেমিস 2 মিশন। এখানে তুলে ধরা হয়েছে লঞ্চ থেকে স্প্ল্যাশডাউন পর্যন্ত আর্টেমিস 2 মিশনের সম্পূর্ণ টাইমলাইন। সালের 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে আর্টেমিস 2। চারজন নভোচারী উইজম্যান ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন প্রস্তুত হন এক ঐতিহাসিক অভিযানের জন্য। গর্জন তুলে আকাশে উড়াল দেয় স্পেস লঞ্চ সিস্টেম রকেট। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎক্ষেপণের পর ওরিয়ন ক্যাপসুল পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের পথে যাত্রা শুরু করে। এটাই ছিল মানুষের সবচেয়ে দূরের যাত্রা, প্রায় 2,52,000 মাইল দূরে। এই যাত্রায় নভোচারীরা দেখেছেন এমন সব দৃশ্য যা কেউ আগে কখনো দেখেনি। Been to the moon before 1969, 1968 through 1972. It's been a long time since we've been back. And I got to tell you, there is nothing normal about this. Sending 4 humans 250,000 miles away is a Herculean effort, and we are now just realizing the gravity of that. এপ্রিল চাঁদের কাছে দিয়ে উড়ে যায় অরিয়ন ক্যাপসুল। এই সময়ে প্রায় 40 মিনিটের জন্য পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদের অন্ধকার পাশে গিয়ে তৈরি হয় এক বিরল মুহূর্ত, মহাকাশ থেকে সূর্যগ্রহণের দৃশ্য। প্রায় 10 দিনের মিশন শেষে অরিয়ন ক্যাপসুল ঘন্টায় 25,000 মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, একটি আগুনের গোলার মতো। অবশেষে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ক্যাপসুল। উদ্ধারকারী দল দ্রুত নভোচারীদের নিরাপদে বের করে আনে। এই মিশন প্রমাণ করল মানুষ আবারও প্রস্তুত চাঁদে ফিরে যেতে। আর্টেমিস 2 শুধু একটি মিশন নয়, এটি ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের পথ প্রদর্শক। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও থাকুন নিরাপদে।